প্রথমবার কমল বাজেটের আকার। 7,90,000 কোটি টাকা প্রস্তাব। প্রবৃদ্ধির ধারণা থেকে বেরিয়ে জীবিকায় গুরুত্ব। ইসির জন্য বরাদ্দ প্রায় 3,000 কোটি। প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হল নির্বাচন ব্যবস্থার সংস্কার। ভ্যাট বাড়ানোয় স্থানীয় শিল্প ঝুঁকিতে পড়ার শঙ্কা ডিসিসিআই। বাজেটে রয়ে গেছে কাঠামোগত দুর্বলতা, বলছে সিপিডি। ভ্যাট বৃদ্ধির ফলে স্থানীয় শিল্প ঝুঁকিতে পড়বে বলে আমরা মনে করি। উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিসেম্বরে নির্বাচন চায় বেশিরভাগ দল, দাবি সালাউদ্দিনের। এপ্রিলের মধ্যে ভোটের পক্ষে জামায়াত, ইসিতে আস্থা নেই এনসিপির। দ্রুতই জুলাই সনদের আশা প্রধান উপদেষ্টা। মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টও বহাল। 6 জনের যাবজ্জীবন, পরিবার ও রাওয়া চেয়ারম্যানের সন্তোষ। দ্রুত আপিল নিষ্পত্তির আশা। রোহিঙ্গা ক্যাম্পে সহস্রাধিক শিক্ষক চাকুরিচ্যুত। বেতন বাড়ানোর আন্দোলন করায় শাস্তি, অভিযোগ ভুক্তভোগীদের। অর্থ সহায়তা কমে যাওয়ার কারণ, বলছে ইউনিসেফ। এবং দরদাম আর হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট। বড় গরু নিয়ে বিপাকে ব্যাপারীরা। মাঝারি আকারের চাহিদাই বেশি। জাল নোট শনাক্তে তৎপরতা। শুরুতেই বাজেট প্রসঙ্গ। প্রথাগত অবকাঠামো উন্নয়ন নয়, বরং মানুষকে প্রাধান্য দিয়ে ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত বাজেট, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা ও কর্মসংস্থানের উপর বিশেষ জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আগের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা, যেখানে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় 3,000 কোটি। ব্যয়ের বিপরীতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। ইয়ানুর সিফাতের রিপোর্ট। 2025-26 অর্থবছরের জন্য মোট ঘোষণা করা হলো 2025-26 অর্থবছরের জাতীয় বাজেট। জুলাই গণঅভ্যুত্থানে বিগত সরকার পতনের পর নতুন সময়ের নতুন বাজেট। সমতা ভিত্তিক অর্থনীতির দর্শনে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় আকার কমিয়ে করা হয়েছে 7,90,000 কোটি টাকা। স্বাধীনতার পর এবারই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের তুলনায় কমছে। মোট 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপি 12.7%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,60,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000। বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট, রাজস্ব আদায় ঘাটতিতে অর্থনীতি এখনো নানা অনিশ্চয়তায় ঘেরা। এর মাঝেই আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। এমন প্রেক্ষাপটে এবারের বাজেটে টেকসই প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার বার্তা দেন অর্থ উপদেষ্টা। মধ্যমেয়াদী অর্থনীতির গতি পুনরুদ্ধারের লক্ষ্যে কর জিডিপি অনুপাত বৃদ্ধির কোনো বিকল্প নেই। অথচ তুলনীয় অনেক দেশের চাইতে বাংলাদেশের কর জিডিপি অনুপাত উল্লেখযোগ্য পরিমাণে কম। রাজস্ব খাতকে আরও গতিশীল করতে এবং রাজস্ব আহরণের স্বচ্ছতা বৃদ্ধি করতে ইতিমধ্যে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছি। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে ক্ষমতা হস্তান্তর করা। এ লক্ষ্যে বাজেটে নির্বাচন কমিশনের জন্য 2,956 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত 1.5 দশকে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। তাই আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কারের উপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছি এবং এ লক্ষ্যে বিভিন্ন আইন, নীতিমালা ও আদেশের সংশোধন ও সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি। বাজেটে মোট ব্যয়ের বিপরীতে রাজস্ব বোর্ড যোগান দিবে 4,99,000 কোটি টাকা, আর ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে 1,25,000 কোটি টাকা ও বিদেশি উৎস থেকে 1,01,000 কোটি টাকা। আয় ব্যয়ের বিশাল অঙ্কের যে বাজেট দিলেন অর্থ উপদেষ্টা, তা দিন শেষে কতটা স্বস্তি দিবে সাধারণ মানুষকে? এলডিসি উত্তরণের পথে টেকসইভাবে টেনে নিয়ে যাবে দেশের অর্থনীতিকে? কত টাকা
বাড়বে বিনিয়োগ খরা, সৃষ্টি হবে কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ। আর বাজেটের অর্থ কতটা কৌশলীভাবে ব্যয় করতে পারবে সরকার, এখন সেটি দেখার অপেক্ষা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। গৃহ নির্মাণ থেকে শুরু করে সজ্জায় খরচের বোঝা চাপছে মানুষের কাঁধে। আধুনিক জীবনযাপনে ব্যয়বহুল হচ্ছে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার সহ সব ধরনের প্লাস্টিক পণ্য। লিপস্টিক কিংবা ফেস ওয়াশ কম দামে মিলবে না কিছুই। বাজেটে ভ্যাট শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে অন্তত 200 পণ্যের। তবে নিত্য পণ্যের দামে মানুষকে স্বস্তি দিতে দেয়া হচ্ছে শুল্ক ছাড়। শুভ খানের রিপোর্ট। বাড়ি ঠিকঠাক করে নতুন অর্থ বছরে ভাবছেন সংসার সাজাবেন, তাহলে পরিকল্পনার সঙ্গে খরচের হিসাবটা মিলিয়ে নিন। বড়সড় খরচের চাপ আসছে গৃহ নির্মাণ কিংবা সজ্জায়। 20% সুনির্দিষ্ট কর বসছে রড উৎপাদনে। দেশীয় রেফ্রিজারেটর, ফ্রিজার কিংবা এসি কিনতে পাবেন না স্বস্তি। ভ্যাট অব্যাহতি তুলে নেয় বাড়বে দাম। 5% ভ্যাট আরোপে ব্লেন্ডার, জুসার, মিক্সার, ইলেকট্রিক কেটলি, আয়রন ও রাইস কুকারে যোগ হবে বাড়তি খরচ। দাম বাড়ছে ওয়াশিং মেশিন, মাইক্রো ও ইলেকট্রিক ওভেন আর এলপিজি সিলিন্ডারের। প্লাস্টিকের আসবাবপত্রে 7.5% থেকে ভ্যাট বাড়িয়ে করা হচ্ছে দ্বিগুণ। টেনশন কমাতে সিগারেট ফুঁকবেন, তাতে পকেট পুড়বে, কারণ বাড়বে সিগারেটের দাম। খরচের বোঝা মাথায় দিয়ে বাসায় ফিরে দেখবেন ভাত ঠান্ডা, গিন্নি গরম। কারণ আমদানিতে সর্বনিম্ন শুল্কায়ন মূল্য $20 থেকে $40 করায় বাড়ছে বিদেশি লিপস্টিক, ফেস ওয়াশ সহ মেকআপ সরঞ্জামের দাম। ফ্রেশ হতে যাবেন, বাড়ছে ব্লেড ও সাবান শ্যাম্পুর দাম। সন্তানকে বিদেশি চকলেট কিনে দিতেও বাড়তি খরচ হবে আপনার। এত সব খরচের হিসাব মেলাবেন, তাহলে শুনুন, বাড়তে পারে আমদানি করা বল পয়েন্ট কলমের দাম। মোবাইল ফোন উৎপাদনে কর হার বাড়িয়ে করা হচ্ছে 10%। এত চাপের মধ্যে আসছে বাজেটে খানিকটা স্বস্তি দিতে পারে দ্রব্যমূল্য। নিত্য প্রয়োজনীয় পণ্য, প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। প্রতি টনে 500 টাকা কমতে পারে চিনির কাস্টমস শুল্ক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আগামী অর্থ বছরের বাজেট ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হয়নি বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআই। এবারের বাজেটে কাঠামো দুর্বলতা খুঁজে পেয়েছে সিপিডি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার তীব্র নিন্দা জানিয়েছে টিআইবি। 7,90,000 কোটি টাকার এই বাজেট বাস্তবায়নে নতুন করে শুল্ক স্তর যুক্ত করে কাঠামোতে আনা হয়েছে বড় পরিবর্তন। কর অব্যাহতির সুবিধা বাতিলের বিপরীতে অর্থ উপদেষ্টা জানান, টেকসই জিডিপি প্রবৃদ্ধির পথে হাঁটতে চায় অন্তর্বর্তী সরকার। বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় মতিঝিলে সংবাদ সম্মেলন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেখানে দাবি করা হয় ব্যবসা বিনিয়োগ বান্ধব হয়নি এবারের বাজেট। মূল্যস্ফীতি কমানোর জন্য সব করছেন, কিন্তু ব্যবসায় বেগবান এবং গতি আনার জন্য কিন্তু আপনি ক্লিয়ার কোনো ডাইরেকশন দেন নাই। একই সময় রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় গবেষণা প্রতিষ্ঠান সিপিডি দাবি করে বাজেটে রয়েছে কাঠামোগত দুর্বলতা। মূল বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। বাজেট প্রতিক্রিয়ায় কালো টাকা সাদা করার সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে টিআইবি। বিবৃতিতে বলা হয়, সংস্কারের মূল উদ্দেশ্যের বিপরীতে চলছে অন্তর্বর্তী সরকার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। 1 মাসের মধ্যে সংবিধান ছাড়া বাকি সংস্কার বাস্তবায়নের দাবি দলটির। অন্যদিকে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে যে কোনো সময় নির্বাচন আয়োজনের দাবি জামায়াতের। তবে জুলাই সনদ হওয়ার পরেই নির্বাচনের তারিখ নিয়ে নিজেদের দাবি তুলে ধরবে এনসিপি। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এবং কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ করতে সব দল একমত হয়েছে। সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবে দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় পর্যায়ের সংলাপে চেষ্টা করা হবে। আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি
যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন, এবং শুধু ওনাদের সঙ্গে কমিশনের সঙ্গে আলাপ করে না, নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন, আপনাদের সঙ্গে বিতর্ক করেছেন কমিশনের সঙ্গে। এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি, নিশ্চয়ই একটু ভালো কিছু এর মধ্যে থেকে আসবে। যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে। জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। 1.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হওয়ার কারণ নেই জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার কাছে জাতি চূড়ান্ত নিরপেক্ষতা আশা করে। আর জামায়াত ইসলামী বলছে, ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে জনমনের শঙ্কা কেটে যাবে। সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে, সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে। জাতি তার কাছে চূড়ান্ত নিরপেক্ষতা আশা করে। ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। এদিকে জুলাইয়ের আগেই স্বাক্ষর নিয়ে জুলাই সনদ প্রকাশের পাশাপাশি নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানিয়েছে এনসিপি। জুলাই সনদ ঘোষণার পরই দল হিসেবে জাতীয় নির্বাচনের সময় চাইবে দলটি। এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয় সকলের স্বাক্ষর নিয়ে, এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়া চলছে সেখানে আমরা আস্থা রাখতে পারছি না, নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটি যাতে সরকার বিবেচনায় নেয়। নির্বাচন বিলম্বিত হলে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির আশঙ্কা করে দ্রুত নির্বাচনের দাবি জানায় বিভিন্ন দল। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা আছে, নির্বাচনের পরিবেশ নেই। আমরা বিগত দিনের মতো নির্বাচন চাই না, যেন তেন নির্বাচন চাই না। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে, বিরোধী দলের শিবিরে না ঠেলে দিয়ে, তাদেরকে আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে নির্বাচন এমনকি 31শে ডিসেম্বরের আগেও হতে পারে। সরকার নিজেই বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। কোনো কারণে পেছায়, তাহলে সেটা সরকারকেই ব্যাখ্যা করতে হবে যে এই বাড়তি সময় তাদের কেন লাগবে। প্রধান উপদেষ্টার উদ্বোধনের মাধ্যমে শুরু হলো চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরির বৈঠক। মঙ্গলবার প্রথম দিনের বৈঠকে অংশ নেবে বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। ঝক্কি ঝামেলা এড়াতে অনলাইনেও পশু কিনছেন অনেকে। এবার মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। ঈদুল আজহার বাকি মাত্র কয়েকদিন, সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মিলছে নানা আকারের পশু, কেউ কিনছেন, কেউ আবার দরদাম করে দেখছেন। অনলাইনেও চলছে পশু বিক্রি। এবার মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। দাম বলা পার্টি নাই, হাটের লাইসে তার মনে তাই লোক করা হয়ে আছে। কার গরু কে নিবে? গত বছরের তুলনায় আলহামদুলিল্লাহ এবারে অনেক সাধ্যের মধ্যে আছে এবং গরুর দাম কমের মধ্যেই আছে। আর এখানে বেশি গরু উঠে আর হলো হাসিল কম। এখানে গৃহস্থের গরু অনেক পাওয়া যায়, ব্যবসায়ীরা তেমন একটা দাম চায় না। এখানে বাজারে জাল টাকার নোট শনাক্ত সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন ইজারাদাররা। বাজারের চেয়ে সবচেয়ে কম রেট আমাদের হাসিল, 500 টাকা এবং 200 টাকা। যারা গরু কিনবে বা যারা বিক্রি করবে, তারা যদি জাল টাকার কোনো জটিলতায় না পড়ে, এই কারণে আমরা ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছি। অসুস্থ পশু বিক্রি বন্ধে হাটগুলোতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। ওমর ফারুক, সময় সংবাদ। আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। যাবজ্জীবন সাজা বহাল রাখা হয়েছে 6 জনেরই। রায়ে সন্তুষ্টি জানিয়ে সিনহার বোন বলেন, স্বস্তি মিলবে কার্যকর হলে। সন্তুষ্ট সাবেক সেনা কর্মকর্তারাও।
নৈসর্গিক সৌন্দর্যের খোঁজে ক্যামেরা হাতে বের হওয়া এই মানুষটি এখন সহস্র তথ্যচিত্রের প্রেক্ষাপট। 6 বছর আগে এক রাতে পরপর 4টি গুলি করে গলায় পাড়া দিয়ে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেন কয়েকজন পুলিশ সদস্য। প্রথমে তাকে 2টি গুলি করা হয়েছে, একটু এগিয়ে যে আরও 2টি গুলি করা হয়েছে। প্রদীপ এসে তার নলির উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে। আলোচিত এই মামলায় ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন সাজা দিয়েছিলেন বিচারিক আদালত। সে রায় সোমবার বহাল রাখেন উচ্চ আদালত। রায়ে সন্তুষ্ট সিনহার পরিবার। বোন বলছেন স্বস্তি মিলবে কার্যকর হলে। যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। রায়ে ন্যায় বিচারের প্রতিফলন হয়েছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও। এনটিএমসির ভিতরে সমস্ত রেকর্ডগুলো আছে, ওই রেকর্ড পেলে তৎকালীন আইজিপি বাইজিদ সাহেব, এসপি সাহেব, আব্দুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত লিঙ্কগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে। 2020 সালের 31শে জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ করে একযোগে চাকরিচ্যুত হয়েছেন 1250 স্থানীয় শিক্ষক, আর চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন আরও 1500। আশ্রয় শিবির 4528টি লার্নিং সেন্টার রয়েছে, যেখানে বাংলাদেশি শিক্ষক রয়েছেন 2796 জন। এর মধ্যে 1250 স্থানীয় শিক্ষকের চাকরি গেলেও বহাল আছেন 4819 জন রোহিঙ্গা শিক্ষক। চাকরিচ্যুতদের অভিযোগ, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ইউনিসেফ বলছে অর্থ সহায়তা কমে যাওয়ায় নিতে হয়েছে এমন সিদ্ধান্ত। লোকালয়ে ঢুকছে বানের জল, ডুবছে একের পর এক গ্রাম। কুশিয়ারার বাঁধ ভেঙে প্লাবিত জকিগঞ্জ উপজেলার শহর ও নিম্নাঞ্চল। মৌলভীবাজারে পানিবন্দী মানুষের দিন কাটছে অর্থাহার অনাহারে। তিস্তার পানি বেড়ে কুড়িগ্রামেও তলিয়েছে ঘরবাড়ি ও ফসলি জমি। পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, অসহায় দিন কাটছে বানভাসীদের। সিলেটের জকিগঞ্জে রাস্তাঘাট বাড়িঘরে এখন পানিতে টইটুম্বর। এই অবস্থায় বাধ্য হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অনেকে আশ্রয় নেন নিরাপদ স্থানে। টেকসই ডাইক নির্মাণ না হওয়ার কারণে আমাদের এই এলাকা প্রতি বছর 2-3বার ডুবে। মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েই চলছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্বিষহ জনজীবন। আমরা না খাওয়া না দাও, আমরা কিছু আমরা নাই। টানা বর্ষণ ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডুবেছে নিম্নাঞ্চলের অন্তত 19টি গ্রাম। ইন্ডিয়া থেকে যে মেঘের পানি আয়ে, জলের পানি আয়ে, এরই এই নিষ্কাশনের রাস্তা নাই। রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতি এড়াতে নিরাপদ স্থানে স্থানীয়দের সরিয়ে নিতে মাইকিং করে যাচ্ছে প্রশাসন। আর খাগড়াছড়িতে সড়ক তলিয়ে যাওয়ায় দুদিন ধরে দীঘিনালা লংগদু সড়কে বন্ধ যান চলাচল। চট্টগ্রামে বৃষ্টিতে বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন পথচারীরা, ব্যাহত হয় যান চলাচলও। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ভোক্তা পর্যায়ে আরেক দফা কমল এলপি গ্যাসের দাম। আগের মাসের তুলনায় 28 টাকা কমিয়ে 12 কেজি সিলিন্ডারের দাম 1403 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন এই দাম কার্যকর হচ্ছে আজ থেকেই। বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের কাঁচা মালের দাম কমায় দেশেও মিলেছে এর সুফল। এর আগে গত মাসে 12 কেজি এলপি গ্যাসের দাম কমানো হয়েছিল 19 টাকা।